নমস্কার। আজকের এই প্রতিবেদন যাদের উৎসাহে করছি তারা হলেন শ্রী নিলয় বরণ সোম এবং শ্রী রাকেশ দাস, দুজনেই সদ্য অবসরপ্রাপ্ত আয়কর কমিশনার। ফর্ম 15G এবং ফর্ম 15H এর কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকেও হয়তো জমা দিয়ে থাকবেন। ফর্ম 15G জমা দেন যাদের বয়স 60 বছরের নিচে এবং ফর্ম 15H জমা দেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে। কোথায় জমা দেন? ব্যাংকে, পোস্ট অফিসে বা এনবিএফসি তে, অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিতে। ওখানে আপনাদের যা ডিপোজিট থাকে সেই ডিপোজিট থেকে যে ইনকাম হয় একটি অর্থ বছরে, তার উপরে যাতে কোনো টিডিএস না করা হয়, অর্থাৎ সেই আয়ের উৎসমূল থেকে কোনো কর যাতে সরাসরি না কাটা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন 1 এপ্রিল 2026 থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এবং ইনকাম ট্যাক্স রুল 1962 যথাক্রমে রিপ্লেস করা হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ইনকাম ট্যাক্স রুল 2026 দিয়ে। না, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি। আগে আমরা যে ইয়ারে ট্যাক্স দিতাম সেটাকে আমরা বলতাম প্রিভিয়াস ইয়ার, আর যে ইয়ারে অ্যাসেসমেন্ট হতো সেটাকে আমরা বলতাম অ্যাসেসমেন্ট ইয়ার। নতুন নিয়মে প্রিভিয়াস ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারকেও রিপ্লেস করা হয়েছে ট্যাক্স ইয়ার দিয়ে। এখন থেকে বলা হবে ট্যাক্স ইয়ার। এই বিষয়ে আমি এখন আর বিশদে কোনো আলোচনা করছি না। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এর নিয়ম অনুসারে ফর্ম 15G এবং ফর্ম 15H কে রিপ্লেস করেছে একটি সিঙ্গেল ফর্ম দিয়ে। সেই সিঙ্গেল ফর্মটা কি? ফর্ম 121। ইরেসপেক্টিভ অফ এজ, অর্থাৎ আপনার বয়স 60 হোক বা 60 এর ঊর্ধ্বে হোক, এই ফর্ম নাম্বার 121 আপনাকে ট্যাক্স ইয়ারের শুরুতে, অর্থাৎ এপ্রিল মাসে, সামনে এপ্রিল মাস এবং ট্যাক্স ইয়ার শুরু হচ্ছে 2026 এবং 27, আপনাকে এপ্রিল মাসে ব্যাংক বা পোস্ট অফিস বা এনবিএফসি তে জমা দিতে হবে ফর নো টিডিএস, অর্থাৎ ওখান থেকে যে আপনার আয় হবে তার উপরে যেন টিডিএস না করা হয়, অর্থাৎ আয় উৎস থেকে সরাসরি ট্যাক্স কেটে না নেওয়া হয়। এই ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, আগেও ছিল, ফর্ম 15G এবং 15H এর ক্ষেত্রে ছিল, এবং প্রায় একই বিধিনিষেধ ফর্ম 121 এর ক্ষেত্রেও আছে। এই ফর্ম 121 এ যখন সাবমিট করবেন তখন আপনাকে সেই ফর্মে আপনার নাম, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার প্যান, আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সমস্ত বিস্তারিত জানাতে হবে। সেকেন্ড কি জানাতে হবে? আপনাকে ডিটেলস অফ ইনকাম, ডিটেলস অফ ইনভেস্টমেন্ট টিল ডেট, ওই তারিখ অবধি যে আপনার ইনভেস্টমেন্ট আছে, যেখানে যত ইনভেস্টমেন্ট আছে সব ওইখানে জানাতে হবে, ফর্ম 121 দিতে হবে। এছাড়া কি করতে হবে? আপনার ইনকাম এস্টিমেট করতে হবে, এগ্রিগেট টোটাল ইনকাম করতে হবে এবং সেই ট্যাক্স ইয়ারের ইনকামটাকে এস্টিমেট করতে হবে। এস্টিমেট করে দেখতে হবে ইনকামটা আপনার ট্যাক্সেবল কি নয়। আর কি দেখতে হবে? লাস্ট 2 ট্যাক্স ইয়ার্স, যে লাস্ট দুটো বছরে ট্যাক্স ইয়ারে আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন, আইটিআর ফাইল করেছেন, সেখানকার ইনকামটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। এবং এটা করার সময় আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার ইনকাম ট্যাক্সেবল না ট্যাক্সেবল নয়। যদি ট্যাক্সেবল না হয় এবং কোনো ট্যাক্স লাইবিলিটি না আসে, তবেই এই ফর্ম 121 ব্যাংক, পোস্ট অফিস বা এনবিএফসি তে জমা দিতে পারবেন।
যদি ট্যাক্সেবল হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্ম আপনি জমা দিতে পারবেন না এবং সেটা আইনি পদক্ষেপ হবে না। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন এই ফর্ম জমা দিচ্ছেন আপনাকে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হয়। আপনাকে ডিক্লারেশন দিতে হয় একটা। সেই ডিক্লারেশনে আপনাকে লিখতে হয়, আই ডিক্লেয়ার that to the best of my knowledge and belief, what is stated above is correct, complete and true. অর্থাৎ আপনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন ফর্ম 121 এ সবটাই কমপ্লিট দিয়েছেন, সম্পূর্ণ তথ্য দিয়েছেন, কারেক্ট তথ্য দিয়েছেন এবং ট্রু তথ্য দিয়েছেন, মানে কোনো ফলস স্টেটমেন্ট দেননি বলে আপনাকে একটা ডিক্লারেশনে সই করতে হবে। যখনই আপনি ডিক্লারেশনে সই করে ব্যাংকে জমা দিয়ে দিলেন বা পোস্ট অফিসে জমা দিলেন, ব্যাংক বা পোস্ট অফিস নিয়ে নেবে, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা থাকবে না, সম্পূর্ণ দায় বর্তাবে আপনার উপরে, কারণ আপনি ডিক্লারেশনে স্টেটমেন্ট দিয়েছেন যে আপনার স্টেটমেন্ট ট্রু এবং কমপ্লিট। এবং এই বিষয়ে একটা কথা বলে রাখি, এই ফর্মগুলো যে ব্যাংকে বা পোস্ট অফিসে যেখানেই দেন না কেন, এখন থেকে ডিপার্টমেন্ট প্রত্যেক প্যানের জন্য অর্থাৎ পার প্যান পার ট্যাক্স ইয়ারের জন্য একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার জেনারেট করে দেবে, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউআইএন। এই প্যান বেসড যে ইউআইএন হলো আপনার, সেটা কিন্তু আপনার যে যে ব্যাংকে ইনভেস্টমেন্ট আছে আপনি যেখানেই এই ডিক্লারেশন জমা দেবেন অটোমেটিক লিঙ্কড হয়ে যাবে। অর্থাৎ সেখানে যদি কোনো রিকনসাইল করার দরকার পড়ে ব্যাংক অটোমেটিক রিকনসাইল করে নেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী ব্যাংক, পোস্ট অফিস বা এনবিএফসি এই যে ফর্ম 121 দিচ্ছেন, যে বছর যে ট্যাক্স ইয়ারের জন্য আপনি দিচ্ছেন সেই ট্যাক্স ইয়ারের শেষ অর্থাৎ এন্ড থেকে 7 বছর অবধি ওগুলোকে সংরক্ষিত করে রাখে। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনার আয় বা আয়কর রিটার্ন কোনো প্রশ্নের মুখে পড়ে, তখন কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইসব অথরিটি থেকে আপনার ফর্ম 121 চেয়ে নিতে পারে ক্রস ভেরিফিকেশনের জন্য। এবং ক্রস ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় কোনো অসঙ্গতি দেখা যায়, অর্থাৎ আপনার আয়ের সঙ্গে ফর্ম 121 এর কোনো যদি অমিল দেখা যায়, তখন কিন্তু আগে যেটা সেকশন 277 এ হতো প্রসিকিউশন স্টার্ট হতো, এখন কিন্তু ক্লজ 482 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এ আপনার এগেইনস্টে প্রসিকিউশন ইনিশিয়েট করা হবে। প্রসিকিউশনের পরে যদি আপনার কনভিকশন হয়, তখন কিন্তু আপনি শাস্তি পাবেন। কি শাস্তি পাবেন আমি এখন বিস্তারিত যাচ্ছি না, সেটা পরে কখনো আলোচনা করব। তাহলে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, ফর্ম 121 জমা দেওয়ার আগে এগুলো আপনারা অবশ্যই সতর্কভাবে দেখে তবেই জমা দেবেন। যদি দেখেন আপনার ইনকাম ট্যাক্সেবল তাহলে কিন্তু জমা দেবেন না। আশা করি বোঝাতে পেরেছি। এই কথাগুলো মনে রেখে চললে আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।